প্রিয় চাষি ভাই, মশলা জাতীয় ফসল রসুন বা পেঁয়াজের আগা মারা যাচ্ছে, কিংবা আপনি রসুন বা পেঁয়াজ চাষ করেছেন, তাহলে এই ভিডিওটি আপনাকে সফলভাবে চাষাবাদের অনেকটাই সহজ করে দিবে। শুধুমাত্র রসুন বা পেঁয়াজের পার্পল ব্লচ রোগ হলেই যে আগা মারা যায় তা নয়, অনেকেরই কিন্তু এটা ভুল ধারণা রয়েছে। রোগ ছাড়াও কী কারণে মারা যায় সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন। ইহা ছাড়াও পেঁয়াজ বা রসুনের ফলন বৃদ্ধি এবং সংরক্ষণ ক্ষমতা কিভাবে বাড়াবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকের এই ভিডিওটি রসুন বা পেঁয়াজ চাষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যে সকল কারণে রসুন বা পেঁয়াজের আগা মারা যায় তার মধ্যে হচ্ছে পার্পল ব্লচ রোগ বা আগামরা রোগ, নেমাটোড বা কৃমি, শোষক পোকা অর্থাৎ রস শোষণকারী পোকা, অতিরিক্ত রসের অভাব। কোন সমস্যার কারণে কি লক্ষণ দেখা দেয় এবং সঠিক সমাধান জানতে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা শুরু করছি 4 নম্বর সমস্যাটি দিয়ে, সেটা হচ্ছে অতিরিক্ত রসের অভাব। মাটিতে অধিক পরিমাণ রসের অভাব হলে মাটিতে অনেক সময় শুকনো থাকবে এবং উপরিভাগের যে মাটিটা আপনি তুলে দেখবেন যে সেখানে রসের পর্যাপ্ত পরিমাণ উপস্থিতি দেখা যাবে না, অর্থাৎ তেমন একটা রস থাকবে না। গাছ অনেক দুর্বল হয়ে যাবে এবং অধিক রসের অভাব হলে দুপুরবেলা হয়তোবা নেতিয়ে পড়তে পারে, আগা মারা যাবে। মাটিতে রসের অভাব ঠেকানোর জন্য আপনারা খড়ের মালচিং ব্যবহার করতে পারেন এবং জো কন্ডিশন ভালো রাখার জন্য অবশ্যই জমিতে সেচ ব্যবহার করুন। আমাদের জমিতে 3 নম্বর সমস্যাটি হচ্ছে শোষক পোকার আক্রমণ, অর্থাৎ থ্রিপস বা হেমিপ্টেরা বর্গের শোষক পোকা গাছের গোড়া থেকে রস শুষে খায়। এর ফলে গাছ খাদ্যের অভাবজনিত লক্ষণে ভোগে। চাষি ভাই, হেমিপ্টেরা বর্গের পোকা অর্থাৎ শোষক পোকা তার ওজনের কমপক্ষে 10 গুণের উপরেও কিন্তু খাদ্য গ্রহণ করতে পারে এবং রস শুষে খাওয়ার ফলে গাছ কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায়। কি লক্ষণ দেখলে বুঝবেন আপনার জমিতে শোষক পোকার আক্রমণ হয়েছে? গাছ অধিক পরিমাণ দুর্বল হয়ে যাবে এবং ভালো করে দেখলে আপনার গোড়ার দিকে বা পাতার দিকে দেখবেন যে ছোট ছোট তিলের মতো ক্ষতস্থানের সৃষ্টি হবে। একটু ভালো করে লক্ষ্য করলে কিংবা আপনার যদি আতসী কাঁচ অর্থাৎ যদি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখেন, সেক্ষেত্রে পোকার উপস্থিতি দেখতে পাবেন। জায়গায় জায়গায় গাছ বসে যাবে, দেখলে মনে হবে যে অপুষ্টিজনিত সমস্যা। অধিক আক্রমণে কারেন্ট পোকা তথা বাজ পড়ার মতো দূর থেকে মনে হবে। শোষক পোকা তথা থ্রিপসে আক্রান্ত ফসলের আগা মারা যাবে। শোষক পোকা দমনে আপনারা কি ব্যবহার করবেন? ইমিডাক্লোপিড প্রতি লিটার পানিতে 1/2 মিলি হারে অর্থাৎ 2 লিটার পানিতে 1 মিলি হারে ব্যবহার করতে পারেন। সেটা হতে পারে ইমিটাপ, টিডো, গেইন, জাদিদ, রেলি, বিউটি, ইম্পেল, বিল্ডর, পেস্কিল, অ্যাডমায়ার, এগুলোর মধ্যে যে কোনো একটি। তবে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহারের আগে আপনাকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, এই কীটনাশকটি সরাসরি কিন্তু পানিতে দ্রবণীয় নয়। ভালো রেজাল্টের জন্য আপনি পানির সঙ্গে মিশিয়ে ব্যবহারের কমপক্ষে 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন বা গুলিয়ে রাখতে পারেন, অথবা সময় যদি কম থাকে সেক্ষেত্রে আপনার যতটুকু লাগবে ঠিক ওই অনুপাতে বোতলের মধ্যে অর্ধেক পানি ভরিয়ে রাখুন এবং কমপক্ষে 20 থেকে 25 মিনিট ধরে ঝাঁকি দিন। তাহলে আপনার জন্য প্রয়োজনীয় কীটনাশকগুলা পানিতে সুন্দর করে মিশে যাবে এবং শতভাগ কাজ করবে। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন নিটেন পাইরাম প্লাস পাইমেট্রোজিন, সেটা হতে পারে তড়িৎ, ফোরিং, রাউটার, লকডাউন, পাইরাজিন কিংবা স্প্লেন্ডার প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম হারে। এরপরে দ্বিতীয় যে সমস্যাটি হচ্ছে তা হচ্ছে নেমাটোড বা কৃমির আক্রমণ। কিভাবে বুঝবেন যে এটি আসলে কৃমিজনিত সমস্যা? আসুন আমরা জেনে নেই। গাছ খুব দুর্বল মনে হবে এবং গাছ দেখতে সতেজ মনে হবে না। পেঁয়াজ বা রসুনের পাতা কুঁকড়ে যেতে পারে, পাতার অগ্রভাগ মারা যাবে। শিকড় সহ যদি তোলেন সেক্ষেত্রে শিকড়ের মধ্যে গিঁট দেখা যাবে এবং শিকড় কোঁকড়া হতে পারে। দমন ব্যবস্থা: জমি তৈরির শেষ চাষে ফিপ্রোনিল একর প্রতি 4 থেকে 5 কেজি, সেটা হতে পারে রিজেন, অ্যাসেন, বানানজা, ফিলবার্ট, 3GR, গুলি, ইকোনিল, জহর, ইউজেন্ট
এগুলোর মধ্যে যে কোনো একটি। চাষি ভাই, আপনাদের জমিতে কিন্তু নেমাটোডের আক্রমণ হয় এবং নেমাটোড বা কৃমির আক্রমণ ঠেকানোর জন্য যতবার পানি দেবেন ততবার আপনারা ফিপ্রোনিল গ্রুপের দানাদার কীটনাশক মাটিতে অবশ্যই ব্যবহার করুন, কিংবা আপনারা ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন অথবা বায়োনেমাসিস আপনারা ব্যবহার করতে পারেন। ট্রাইকোডার্মা আপনারা ব্যবহার করতে পারেন একর প্রতি 2 থেকে 3 কেজি। তবে ট্রাইকোডার্মা ক্ষতিকারক ছত্রাক, ব্যাকটেরিয়া এবং নেমাটোড দূর করতে কার্যকারী ভূমিকা পালন করে। এছাড়া মাটির পিএইচ লেভেলকে সমতায় রাখে এবং জমির উর্বরতা শক্তি অনেক গুণ বৃদ্ধি করে। তবে চাষি ভাই, ট্রাইকোডার্মা ব্যবহারের আগে আপনাদেরকে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। এটি একটি জীবন্ত ছত্রাক। এই জীবন্ত ছত্রাক পাউডার ফর্মে যেহেতু সুপ্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় রয়েছে, এটি যেহেতু জীবাণু অর্থাৎ জীবন্ত অবস্থায় আছে, এই কারণে তার কিন্তু খাদ্যের প্রয়োজন। তার যে মূল খাদ্যটা আছে সেটা হচ্ছে জৈব সারের জৈব উপাদান। এই অণুজীবের কার্যকারী ক্রিয়া বৃদ্ধির লক্ষ্যে আপনারা যে কন্ডিশন থাকা অবস্থায়, সেটা হতে পারে গোবর, কম্পোস্ট, কেঁচো কম্পোস্ট, এই যে সারগুলোর সঙ্গে মিশিয়ে ছায়া কোনো স্থানে পলিথিন দিয়ে সুন্দর করে 8 থেকে 10 দিন ঢেকে রাখুন এবং নির্দিষ্ট সময় আপনার জমিতে সেটা ব্যবহার করুন। তাহলে ট্রাইকোডার্মার যতগুলো গুণ আছে সবগুলাই কিন্তু আপনি পেয়ে যাবেন। চাষি ভাই, দ্রুত রেজাল্টের জন্য আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন স্টলারুটন। এর ফলে 72 ঘন্টার মধ্যে আপনার ফসলের শিকড় বৃদ্ধি করবে এবং ওই নতুন শিকড় দিয়ে কিন্তু খাদ্য গ্রহণ করা শুরু হবে। এর পরের যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে পার্পল ব্লচ বা আগা মারা যাওয়া রোগ। এটি মূলত ছত্রাকজনিত রোগ। ঘন কুয়াশা বা গুড়ি গুড়ি বৃষ্টি হলে ছত্রাকের উপদ্রব বেড়ে যায়। কারণ হচ্ছে এই সময় ছত্রাকের বংশবিস্তার লাভের জন্য সব থেকে অনুকূল পরিবেশ। কোন কোন লক্ষণ দেখলে বুঝবো এটা পার্পল ব্লচ রোগ? আসুন আমরা জেনে নেই। পাতার উপরিভাগ থেকে দেখবেন লালচে হলুদ দাগ হয়ে শুকিয়ে নিচের দিকে নেমে আসতেছে। পাতার মধ্যে ভেজা ভাব দেখা দেবে এবং আলতোভাবে চাপ দিলে আপনার হাতের আঙ্গুল ভিজে গেছে। গোড়ার দিক থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে তেমন একটা দুর্বল মনে হবে না, একেবারে সবুজ সতেজ রয়েছে, অর্থাৎ স্বাভাবিক থাকবে। চাষি ভাই, সঠিক সময় সঠিক পদক্ষেপ যদি আপনি গ্রহণ না করেন, সেক্ষেত্রে 2 থেকে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি পর্যন্ত শুকিয়ে নিচের দিকে নামতে পারে। চাষি ভাই, এবার আসি দমন ব্যবস্থা নিয়ে কথা বলি। রোগের আক্রমণে আগা মারা গেলেও সেটা কিন্তু সুস্থ হওয়া সম্ভব হয় না। তবে যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করেন, সেক্ষেত্রে নতুন করে কিন্তু আগা মারা যাবে না। আপনার জমিতে সঠিক পরিমাণ ইউরিয়া এবং পটাশ সার ব্যবহার করুন। এতে ফলনও বাড়বে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বেড়ে যাবে। আবহাওয়া খারাপ হলে, অর্থাৎ সূর্য যদি দেখা না যায় বা রোদ না হয়, সেক্ষেত্রে অনুখাদ্য ব্যবহার পরিহার করুন। কারণ হচ্ছে গাছের পাতাকে বলা হয় গাছের রান্নাঘর এবং সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গাছ খাদ্য তৈরি করে। যদি সূর্যের আলো না থাকে তাহলে গাছ খাদ্য তৈরি করতে পারে না এবং গাছের পাতায় যে আপনি অনুখাদ্য ব্যবহার করছেন সেটা কিন্তু ওই অবস্থায় পড়ে থাকবে এবং এক সময় সেটা পচে যাবে এবং পাতাটাকেও কিন্তু পচনের সৃষ্টি করবে। এই কারণে সূর্যের যদি আলো না থাকে, সেক্ষেত্রে অনুখাদ্য এবং পিজিআর ব্যবহার থেকে বিরত থাকুন। প্রিয় চাষি ভাই, অধিক লাভের আশায় প্রয়োজনের থেকে অতিরিক্ত পরিমাণ জিবরেলিক অ্যাসিড এবং পিজিআর ব্যবহার থেকে বিরত থাকুন। এর প্রধান কারণটি হচ্ছে অস্বাভাবিক হারে কোষ বৃদ্ধির ফলে কোষগুলোর পরিপূর্ণতা লাভ পায় না এবং ফলে দ্রুত রোগের বিস্তার লাভ করে এবং সংরক্ষণ ক্ষমতাও কিন্তু অনেকটা কমে যায়। অর্থাৎ আপনি যখন আপনার বাসায় রাখবেন, সেক্ষেত্রে দেখবেন দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। চাষি ভাই, রোগ আসার আগে অবশ্যই আপনাদেরকে শিডিউল স্প্রে করতে হবে। আবহাওয়া ভালো থাকলে শুরুতেই আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজে প্লাস কার্বেন্ডাইজিম। পরের সপ্তাহে আপনারা ম্যানকোজে প্লাস ডাইমেথর ব্যবহার করতে পারেন এবং তারপরে আপনারা ব্যবহার করতে পারেন ম্যানকোজে প্লাস সাইমক্সেলিন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে। আবহাওয়া কুয়াশাচ্ছন্ন বা ঘন কুয়াশা হলে আপনারা ব্যবহার করতে পারেন টেবুকোনাজল প্লাস টাইফ্লক্সিস্টোবিন। সেটা হতে পারে নাটিভো, ফেলিস, অপোনেন্ট, এস্টোমিন, টাইনাভো, টেবুটিন একর প্রতি 80 গ্রাম হারে। এবং যদি পরিস্থিতি আবহাওয়ার অনুকূলে না থাকে, সেক্ষেত্রে অবশ্যই সেখানে কার্বেন্ডাইজিম যোগ করে দেবেন প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম হারে। কিংবা আপনারা ব্যবহার করতে পারেন লুনা অথবা ক্যাব্রিওটপ। বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
এই ভিডিওটি কেমন লেগেছে কিংবা কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন। এবার আসুন মূল আলোচনায়। চাষি ভাই, যে কোনো ফসলের ভালো ফলনের জন্য আপনাদেরকে জমিতে অবশ্যই সুষম খাদ্য ব্যবহার করতে হবে। আপনি যদি সুষম খাদ্য ব্যবহার না করে উপরে শুধুমাত্র অনুখাদ্য ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। এছাড়া ভালো ফলনের জন্য আপনার জমিতে ফসলের যে ক্ষতিকারক ছত্রাক বলেন, ব্যাকটেরিয়া কিংবা পোকামাকড় সেটাকে কিন্তু অবশ্যই দমন করতে হবে। এই কারণে চাষি ভাই প্রতিদিন অন্তত 1 থেকে 2 বার অবশ্যই জমিটাকে পর্যবেক্ষণ করবেন যে আপনার জমি আসলে কী চাচ্ছে কিংবা তার কি সমস্যা। এই সমস্যাগুলো যদি আপনি সমাধান পান এমনিতেই কিন্তু আপনি ভালো ফলন পাবেন। তবে অধিক লাভের আশায় কখনো অতিরিক্ত পরিমাণ পিজিআর কিংবা জিওলিক অ্যাসিড কখনোই ব্যবহার করবেন না। তো চাষি ভাই, আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ কামনা রইল।